হ্যালো সবাইকে, আমি শান্ত বলছি ফ্রম টিএনএস গ্রুপ। তোমাদের প্রথম বায়োলজি লেকচারে জানাচ্ছি স্বাগতম। আজ থেকে আমরা সেল কেমিস্ট্রির ভিডিও দেওয়া শুরু করব এবং তোমরা প্রত্যেকেই রেগুলারলি আশা করি ভিডিওগুলো পেয়ে যাবে। আচ্ছা, তো সেল কেমিস্ট্রির আজকের আলোচনার বিষয় হচ্ছে আমি ফুল চ্যাপ্টারটা নিয়ে একটু রিভিউ দেব এবং এর প্রথম যে টপিকটা তোমাদের আছে মানে কার্বোহাইড্রেট, সেই কার্বোহাইড্রেট নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। ওকে, সো তুমি যদি সেল কেমিস্ট্রি চ্যাপ্টারটাকে বিশ্লেষণ করো তাহলে তুমি অলমোস্ট কয়েকটা টপিক পাবে। এখানে আমি একটু বলি টপিকগুলোর কি কি নাম। প্রথমে তুমি পাবা কার্বোহাইড্রেট, এরপর আছে অ্যামিনো অ্যাসিড, আছে প্রোটিন, তারপর আছে লিপিড এবং এনজাইম। এই পাঁচটা টপিক তুমি সেল কেমিস্ট্রি চ্যাপ্টারে পাবা। ওকে, এই পাঁচটা টপিকের মধ্যে 2 নম্বর এবং 5 নম্বর টপিক অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড এবং এনজাইম, এই দুইটা হচ্ছে আমিষের আলোচনার বিষয়। তাহলে যদি আমরা ওভারঅল আলোচনা করি তাহলে এখানে মোট কয়টা টপিক হয়? এখানে আছে মোট 3টা টপিক। একটা হচ্ছে আমিষ বা প্রোটিন, একটা হচ্ছে ফ্যাট বা লিপিড, আর একটা হচ্ছে কার্বোহাইড্রেট। ওকে, সো আমরা এখন আলোচনা করব কার্বোহাইড্রেট নিয়ে। আমি একটু ওয়ার্ডটাকে লিখতেছি তোমাদের জন্য, একটু খেয়াল করো সবাই। কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট বায়োলজি পড়ার সবচেয়ে প্রধান যে অস্ত্র সেটা হচ্ছে কিওয়ার্ড। তো ধরো তুমি কার্বোহাইড্রেট জিনিসটা কি তুমি জানো না, তো এখন এই কার্বোহাইড্রেট জিনিসটা কি এটা বোঝার জন্য আমাদের কি করতে হবে? প্রথমত ওয়ার্ডগুলোকে ভেঙে ফেলবো। বায়োলজিতে যত বড় বড় ওয়ার্ড আছে এগুলাকে শেখার নিয়মই হচ্ছে ওয়ার্ডগুলোকে ভেঙে ফেলা, ভেঙে ভেঙে সেগুলার মিনিং দ্বারা করানো। চলো আমরা দেখি। দেখো এখানে একটা আছে কার্বো, একটা আছে হাইড্রেট। তাহলে কার্বোহাইড্রেট ওয়ার্ডটাকে আমরা দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে কার্বো আর একটা হচ্ছে হাইড্রেট। তাহলে দেখো এই যে কার্বো, কার্বো মানে হচ্ছে কার্বন, কার্বো মানে কি? কার্বন। আর হাইড্রেট কথার মানে কি? হাইড্রেট কথার মানে হচ্ছে পানি। হাইড্রেট মানে কি? পানি। তার মানে কার্বোহাইড্রেট হচ্ছে কার্বনের সাথে পানি যুক্ত হয়ে যে একটা স্ট্রাকচার গঠন করে বা যে যৌগ গঠন করে সেটাই কি আমাদের কার্বোহাইড্রেট। তাহলে আমি আবার বলতেছি, কার্বনের সাথে পানি যুক্ত হয়ে যে স্ট্রাকচার গঠন করে সেটাই কি কার্বোহাইড্রেট। খেয়াল করো তোমরা, এই যে কার্বনের সাথে পানি দেখো তো কিভাবে যুক্ত হতে পারে। কার্বনের একটা মলিকিউল এই পানির কি একটা মলিকিউলের সাথে যোগ হতে পারে, রাইট? অর্থাৎ CH2OH, CH2O এরকম হিসেবে তারা যুক্ত হতে পারে, রাইট? কিংবা তারা এভাবেও হতে পারে, কার্বন 2টা এবং পানি কয়টা? 2টা। তাহলে দেখো তারা এভাবেও তো যুক্ত হতে পারে, C2H4O2 এরকম। যদি কার্বন 3টা হয়, দেখো আমরা যদি কার্বন সংখ্যা বাড়াই, তোমরা অবশ্যই জানো জৈব যৌগ কেন অজৈব যৌগ অপেক্ষা বেশি, কারণ এখানে কার্বন সংখ্যা বাড়লে নতুন নতুন যৌগ তৈরি হয়। এই জন্য জৈব যৌগে কি ধরতে পারো, জৈব যৌগে কি তোমার যৌগের সংখ্যা অনেক বেশি, অজৈব যৌগ অপেক্ষা অনেক গুণ বেশি। তাহলে কার্বন যদি 3টা হয় তাহলে পানিও কয়টা হবে? 3টা। তাহলে খেয়াল করো কি হইতেছে, C3H6O3। ওকে, এখন যদি কার্বন n সংখ্যক হয় তাহলে পানি কি হবে? n সংখ্যক যুক্ত হয়ে কি তৈরি করবে? CnH2O হোল ব্র্যাকেট অফ n। এই ব্যাপারটাকেই তোমরা পড়ছো এভাবে, CnH2nOn। দেখো এই ব্যাপারটাকেই আমরা CnH2n এবং ON এই হিসেবে আমরা পড়ছি। তাহলে ভালো করে খেয়াল করো, এই ব্যাপারটা আমরা পড়ছি। এখন কেন আমি এইভাবে শেখালাম? তোমাদের বইতে একটা ওয়ার্ড আছে কার্বনের জলায়ন। কার্বোহাইড্রেট কি? কার্বনের জলায়ন। এই কার্বনের জলায়ন ওয়ার্ডটা বোঝার জন্য আমি এই সিস্টেমটা অবলম্বন করছি। একটু খেয়াল করো, কার্বনের জলায়ন বলতে কি? যখন কার্বনের সাথে আমরা জল
আয়ন করব বা কার্বনের সাথে জল যুক্ত করব, এটাকে বলা হয় কার্বনের জলায়ন। বুঝতে পারছি? যখন আমরা কার্বনের সাথে পানি বা জল যুক্ত করব, এটাকে আমরা কি বলি? কার্বনের জলায়ন। ঠিক আছে? ওকে, তাহলে আমরা কার্বোহাইড্রেট জিনিসটা কি মোটামুটি শিখে গেলাম। ছোট অর্থে, বড় অর্থেও আমরা শিখবো, কোনো সমস্যা নেই। ছোট অর্থে কার্বোহাইড্রেট জিনিসটা কি এবং কিভাবে তৈরি হয় এবং কার্বোহাইড্রেট গুলোর সাধারণ সংকেত কি, সেটা আমরা শিখছি। তাহলে আমরা এই যে যে সংকেতটা শিখলাম, এটা হচ্ছে কার্বোহাইড্রেট হওয়ার সাধারণ একটি সংকেত। ওকে, আশা করি আমরা এই পর্যন্ত বুঝে গেছি। আমরা এখন পরবর্তী পার্টে যাব। চলে এলাম কার্বোহাইড্রেটের পরবর্তী পার্টে। খেয়াল করো তোমরা, আমরা একটু আগে শিখলাম যে কার্বোহাইড্রেটের সাধারণ সংকেত কি। ওকে, এখন খেয়াল করো, এখন শিখব আমি কিভাবে এই কার্বোহাইড্রেটকে চিনতে পারি। আমি কিভাবে এই কার্বোহাইড্রেটকে চিনতে পারি যে এটা একটা কার্বোহাইড্রেট, আমি কিভাবে চিনব? অর্থাৎ কার্বোহাইড্রেট হওয়ার জন্য তার মধ্যে কিছু শর্ত দরকার। কি দরকার? তার মধ্যে কিছু শর্ত দরকার। যাকে তাকে তো আমরা কার্বোহাইড্রেট বলতে পারি না, তাই না? তো কার্বোহাইড্রেট হওয়ার জন্য কিছু শর্ত দরকার। তো কার্বোহাইড্রেট হওয়ার জন্য মূলত শর্ত হচ্ছে তিনটা। কয়টা শর্ত? তিনটা শর্ত। কয়টা শর্ত? তিনটা শর্ত। এই তিনটা শর্ত যারা ফুলফিল করবে, তিনটাই তাকে ফুলফিল করতে হবে। যদি একটাও ফুলফিল না হয় তাহলে সেটা কার্বোহাইড্রেট না। ঠিক আছে? এবং এই তিনটা শর্তের আবার কিছু ব্যতিক্রম আছে, আমরা ব্যতিক্রম সহ শেখার চেষ্টা করব। তো চলো আগে আমরা কার্বোহাইড্রেট হওয়ার শর্তগুলোকে জেনে নিই। প্রথম শর্ত, সেটা হচ্ছে এখানে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত কত হবে? আমরা একটু আগে কার্বোহাইড্রেটের সাধারণ সংকেত শিখছি, তোমাদের অবশ্যই মনে থাকার কথা, সেটা ছিল CN, H2, 2N এবং ON। তাহলে দেখো তো এখানে তাদের অনুপাতটা কত হইতেছে? 1:2:1, তাই না? তো কার্বোহাইড্রেট হওয়ার জন্য কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত কত হতে হবে? অবশ্যই 1:2:1 হতে হবে। 1:2:1 তাকে অবশ্যই হতে হবে, না হলে সে বা তাকে আমরা কার্বোহাইড্রেট বলতে পারবো না। কথা হচ্ছে কেউ কেউ আছে 1:2:1 অনুপাত মিলে না, কিন্তু তারাও কার্বোহাইড্রেট। বুঝতে পারছি? আবার কারো কারোর মধ্যে 1:2:1 আছে, বাট তারা কার্বোহাইড্রেট না। আমরা এটা পরে জানবো। ঠিক আছে? 2 নাম্বার পয়েন্ট, এদের মধ্যে CHO বন্ড বা CHO মূলক অথবা C ডাবল বন্ড O, এই মূলক, এই দুটার যে কোনো একটা মূলক থাকবে। কোনটা কি মূলক আমরা একটু দেখে নিই। CHO মূলকটাকে আমরা বলি অ্যালডিহাইড মূলক। কি মূলক? অ্যালডিহাইড মূলক। কি মূলক? অ্যালডিহাইড মূলক। CHO মূলককে আমরা বলি অ্যালডিহাইড মূলক। এবং এই যে CO, এই CO মূলককে আমরা বলি কিটোন মূলক। কি মূলক বলি? কিটোন মূলক বলি। কি মূলক বলি? আমরা কিটোন মূলক বলি। তাহলে দেখো, অ্যালডিহাইড এবং কিটোন এই দুইটা দিয়েই কি আমাদের এই কার্বোহাইড্রেট গঠিত হবে। এখন এই দুইটাকে একত্রে আমরা একটা নামে রাখি। যদি কেউ বলতে পারো তাহলে তোমরা কমেন্ট করতে পারো, সমস্যা নেই। তো অ্যালডিহাইড এবং কিটোনকে একসাথে আমরা বলি কার্বনিল যৌগ। কি যৌগ? কার্বনিল যৌগ। কার্বনিল যৌগ, এদেরকে আমরা কি বলি? একসাথে বলি কার্বনিল যৌগ। তার মানে তোমাকে যদি পরীক্ষায় কোশ্চেন করে নিচের কোনটি কার্বোহাইড্রেটের মধ্যে আছে, অ্যালডিহাইড মূলক এটাও আছে, কিটোন মূলক সেটাও আছে, কার্বনিল মূলক বা কার্বনিল যৌগ এটাও কিন্তু কার্বোহাইড্রেটের মধ্যে আছে। কারণ এই কার্বনিল যৌগ বলতে বোঝায় হয় অ্যালডিহাইড আর না হয় কিটোন। ওকে, আচ্ছা, তার মানে কার্বোহাইড্রেটের মধ্যে এগুলোও কিন্তু মাস্ট থাকবে। আবার বলতে দিতেছি, হয় অ্যালডিহাইড নয় কিটোন, দুইটার যে কোনো একটা থাকবে। তারপর 3 নম্বর পয়েন্ট হচ্ছে একাধিক OH মূলক থাকবে। কি থাকবে? একাধিক OH মূলক থাকবে। একাধিক OH মূলক থাকবে। তো OH মূলক জিনিসটা কি আমরা জানি। OH মানে হচ্ছে
হাইড্রোক্সিল মূলক। কি মূলক? হাইড্রোক্সিল মূলক। হাইড্রোক্সিল মূলক। OH মূলক কি? হাইড্রোক্সিল মূলক। OH মূলক হচ্ছে হাইড্রোক্সিল মূলক। তাহলে আমরা কার্বোহাইড্রেট হওয়ার জন্য তিনটা শর্ত দেখলাম। একটা হচ্ছে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের মাঝে 1:2:1 বন্ড থাকবে। এদের মধ্যে হয় অ্যালডিহাইড মূলক আর না হয় কিটোন মূলক থাকবে, এবং একাধিক OH মূলক থাকবে বা একাধিক হাইড্রোক্সিল মূলক থাকবে। আমরা একটু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। পাশে দেখো, আমরা একটা কার্বোহাইড্রেট নিচ্ছি। ধরো আমরা গ্লুকোজের স্ট্রাকচারটা আঁকতেছি। গ্লুকোজের স্ট্রাকচার, এটা হচ্ছে আমাদের গ্লুকোজের স্ট্রাকচার। তাহলে দেখো, আমরা দেখব যে গ্লুকোজ হচ্ছে একটা কার্বোহাইড্রেট। কেন সে কার্বোহাইড্রেট সেটা একটু দেখবো। আমরা গ্লুকোজকে তিনটা রুলস এর আওতায় ফেলবো। যদি মিলে তাহলে কি সে কার্বোহাইড্রেট, আর যদি না মিলে তাহলে সে কার্বোহাইড্রেট নয়। খেয়াল করো, প্রথমে আছে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত কি হতে হবে? 1:2:1। তাহলে খেয়াল করো, এখানে কার্বন কয়টা আছে গ্লুকোজে? দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে কার্বন আছে কয়টা? 6টা। হাইড্রোজেন আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10 11 12। তাহলে হাইড্রোজেন আছে 12টা। হাইড্রোজেন আছে কয়টা? হাইড্রোজেন আছে 12টা। অক্সিজেন আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে অক্সিজেন আছে কয়টা? 6টা। তাহলে আমরা যদি এগুলাকে কাটাকাটি করি, তাহলে দেখো কি হইতেছে। কার্বন আসতেছে 1, হাইড্রোজেন আসতেছে 2, আর অক্সিজেন আসতেছে কত? 1। তাহলে 6 দিয়ে কাটাকাটি করলে এটাও আসতেছে কত? 1:1। অর্থাৎ গ্লুকোজে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন অণুর অনুপাত কত? 1:2:1। তার মানে গ্লুকোজ কিন্তু প্রথম শর্ত মানছে। 2 নম্বর শর্তে চলে যায়। এদের মধ্যে অ্যালডিহাইড কিংবা কিটোন মূলক থাকবে। তো CHO মূলক কি অ্যালডিহাইড মূলক? তো তুমি একটু তাকিয়ে দেখো এখানে CHO মূলক আছে কিনা। অবশ্যই আছে। এই যে দেখো, CHO মূলক। তার মানে আমাদের গ্লুকোজ 2 নম্বর শর্তটাকেও কি মানছে। 3 নম্বর শর্ত, একাধিক OH মূলক থাকবে। একাধিক OH বলতে কি? একের অধিক, মানে একটা থাকা যাবে না, 2টা থেকে শুরু। অর্থাৎ 2টা 3টা 4টা 5টা 6টা 7টা এরকম ভাবে কি বাড়তে থাকবে। ঠিক আছে? তার মানে 10টা 15টা 20টা থাকতে পারবে, কিন্তু একটা থাকা যাবে না। ওকে, তাহলে দেখো এখানে কয়টা OH আছে। আমরা যদি একটু ক্যালকুলেট করি, আমরা এখানে দেখতে পাবো এখানে OH আছে 1টা 2টা 3টা 4টা 5টা। আমাদের 5টার দরকার ছিল না, আমাদের দরকার ছিল এখানে একটার বেশি OH আছে কিনা। এখানে একটার বেশি OH আছে বা হাইড্রোক্সিল মূলক আছে, এই জন্য কি এটা 3 নম্বর শর্তও মানছে। ওকে, তাহলে দেখো গ্লুকোজ যেহেতু 3টা শর্তই মানছে, এই জন্য গ্লুকোজকে একটা কার্বোহাইড্রেট। যদি কখনো পরীক্ষায় আসে গ্লুকোজ একটি কার্বোহাইড্রেট, কিভাবে, তুমি চাইলে এভাবেও তার অ্যান্সারটা দিতে পারো। হ্যাঁ, বিক্রিয়া আছে, বাট ধরো তোমার বিক্রিয়া মনে নেই, সো তুমি এভাবে দিলেও অ্যাটলিস্ট কিছু না কিছু মার্কস পাবা। তো সেল কেমিস্ট্রির পার্ট 1 আমরা এখানেই কমপ্লিট করতেছি। তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবে, এবং যদি কোনো ভুল হয় বা মিস্টেক হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আমি চেষ্টা করব সেটাকে ঠিক করে দেওয়ার জন্য। ওকে, আর অবশ্যই আমাদের সাথে থাকবে। ওকে, পার্ট 2 দেখার জন্য তোমাদেরকে আগে থেকে জানিয়ে দেওয়া হলো। ওকে, বাই।